হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা এইচএস 2025-এ যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি এমসিকিউ সলভ করিয়েছি। তো এখানে কিন্তু সবই একদম কনসেপ্ট ক্লিয়ার করে বলা আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। আর এই পেজটা আমি নিয়েছি WBH টেস্ট পেপার থেকে। ওকে, একদম ফার্স্ট পেজ, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল না, প্রথমে WBH ইন্টার স্কুল আছে। ওকে, WBH ইন্টার স্কুলের পরে মনে হয় বারডোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল আছে। তো এই এক নম্বর পেজটা আমরা আজকে সলভ করব। তো চলো দেখো, এমসিকিউ পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? এখানে যদি সবগুলো আমি ঠিক করতে পারি তো 15 নম্বর আমার একদম শিওর। তাই এটা কিন্তু অবহেলা করবে না কেউ। আর কোশ্চেনগুলো একটু বুঝলেই সলভ করা যায়, খুব কঠিন কোশ্চেন কিন্তু থাকে না, তাই না? তো এক নম্বর দেখো কি বলছে। বলা হচ্ছে যে 0.1 মিটার, সরি এক মিনিট, ওকে, 0.1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে কিউ মাইক্রোকুলম মানের একটি আধান রেখে দেওয়া হয়েছে। ঘনকের প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? তো একটা জিনিস দেখো, গাউসের উপপাদ্য তোমরা সবাই জানো। গাউসের উপপাদ্যতে কী বলা হয়েছে না, মোট ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। যদি একটা তলে ফ্লাক্স বলে তাহলে ফাই ড্যাশ ইকুয়াল টু কিউ বাই 6 এপসাইলন নট। ওকে, মাইক্রোকুলম দিয়েছে যেহেতু, তাহলে কিউ ইন্টু 10⁻⁻6 কুলম আর 6 ইন্টু এপসাইলন নট। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? উত্তর কিন্তু হয়ে যাবে দেখো সি, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড মানের 3টি ধারককে 10 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। 2 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? তো এটা কী করে সলভ করব? দেখো, আগে তোমাকে দেখতে হবে যে ছবিটা কেমন আছে। এরকমভাবে ছবিটা কিন্তু আছে, ঠিক আছে? এবার এদেরকে যুক্ত করা হয়েছে কত বিভব পার্থক্যের সঙ্গে বলেছে? 2 মাইক্রো, সরি, এই যে 10 ভোল্ট, 10 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে। তাহলে 10 ভোল্ট বিভব পার্থক্য এই একবারে এদের এক ক্রসে আছে, এই এক ক্রসে 10 ভোল্ট বিভব পার্থক্য আছে, খুব ভালো কথা। তাহলে শ্রেণী সমবায়ে যখন যুক্ত করা আছে তাহলে তুল্য ধারকত্ব আগে দেখতে হবে। এইটা 1 মাইক্রোফ্যারাড, এইটা 2 আর এইটা 5। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 1 ইন্টু 2 বাই, ও 3টে আছে তো, তাহলে একবার এইভাবে করে দিই, 1 বাই সি ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/5। তাহলে 10, 10 প্লাস 5 প্লাস 2, তাই তো? তাহলে 17, 17/10। তাহলে সি সমান কত? 10/17 মাইক্রোফ্যারাড। এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম তুল্য ধারকত্ব। ক্লিয়ার? এইবার দেখো, তুল্য ধারকত্ব যদি এটা হয়, এবার চেয়েছে ওরা কি না 2 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। 2 মাইক্রোফ্যারাড কোনটা? এইটা। তাহলে এইটুকুর মধ্যে বিভব পার্থক্য কত? গোটাটার মধ্যে তো 10, তাহলে এইটুকুর মধ্যে কত? আচ্ছা, আমরা যখন তুল্য ধারকত্ব বের করে ফেলেছি তাহলে মোট আধানও তো বের করে ফেলবো, তাই না? মোট আধান কত হবে? কিউ ইকুয়াল টু সি বাই ভি, কিউ ইকুয়াল টু সিভি, সরি, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সি কত? 10/17, ভি কত? শুধু 10, তাই তো? তাহলে 100/17। এই আধান তো এর মধ্যে দিয়ে যাবে, তাহলে এই আধান যদি যায় তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য ভি সমান কত হবে? আমরা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু কিউ বাই সি, ঠিক কি না? কারণ দেখো, এখানে কিউ তো আর পরিবর্তন হবে না, আধান তো একই থাকবে, সিটা পরিবর্তন হবে। এবার সিটা হয়ে যাবে ওই যেমন এখানে যেমন বলা আছে যে সিটা যেমন 2 মাইক্রোফ্যারাডের এক ক্রসে বলেছে, তাহলে সিটা আমি 2 মাইক্রোফ্যারাড লিখব। তাহলে কিউ এর জায়গায় কত লিখব? 100/17, আর সি হচ্ছে কিন্তু 2, তাহলে কেটে গেল। তাহলে উত্তর হয়ে যাবে 50/17। দেখো, একবার ভালো করে বুঝে নিও প্রথম থেকে, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, চলো। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? আচ্ছা, এটা আমি ইরেজ করে দিলাম, এটা ইরেজ করে দিলাম। দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, তাহলে এটা উত্তর হলো এইটা, তাই না? একটি মিটার ব্রিজের বাম ফাঁকের রোধ 2 ওহম
এবং ডান ফাঁকের অজানা রোধ যুক্ত করা আছে। বেশ, বাম প্রান্ত থেকে 40 সেমি দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। এখন অজানা রোধের সঙ্গে 2 ওহম শান্ট যুক্ত করলে বাম প্রান্ত থেকে নিস্পন্দ বিন্দু কতটা সরে যাবে? দেখো, মিটার ব্রিজ বলো বা পোটেনশিওমিটার বলো, এগুলো সবই কিন্তু হুইস্টন ব্রিজ প্রিন্সিপালে কাজ করবে। তাই পি বাই কিউ সমান আর বাই এস, এটা তো হবে। তাহলে আমি কী লিখবো এখানে? পি বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এই ফর্মুলা তোমরা সবাই জানো মিটার ব্রিজের। আচ্ছা, পি কত বলেছে? 2। এই যে পি বলে দিয়েছে 2 ওহম। ডান ফাঁকে অজানা রোধ যুক্ত আছে, ঠিক আছে। তাহলে কিউ আমি তো জানি না, অজানা রোধ বলেছে। এল বলে দিয়েছে বাম দিক থেকে 40, আর 100 মাইনাস 40 মানে হচ্ছে গিয়ে 60। 0 0 কেটে দাও, 2 2 4, 2 3 6। তাহলে তুমি এখান থেকে কিউ কিন্তু পেয়ে গেলে 3 ওহম। ওকে, নো প্রবলেম। এরপরে কি বলছে? ওই অজানা রোধের সঙ্গে 2 ওহম শান্ট আবার যুক্ত করেছে। তাহলে অজানা রোধের সঙ্গে যখন 2 ওহম শান্ট যুক্ত করবে, শান্টকে সবসময় সমান্তরালে যুক্ত করা হয়। তাহলে তুল্য রোধ কত হবে তখন? তখন কিন্তু তুল্য রোধ কিউ ড্যাশ হয়ে যাবে 3 ইন্টু 2 বাই 3 প্লাস 2 মানে 5, অর্থাৎ কিন্তু 6/5। তাহলে এখন কোথায় নিস্পন্দ বিন্দুটা আমরা পাবো? মানে এল আমি কিন্তু জানি না। এবার আমি লিখব কি? পি বাই কিউ ড্যাশ। পি তো পরিবর্তন হয়নি, তাহলে 2 বাই কিউ ড্যাশ। কিউ ড্যাশ মানে হচ্ছে 6/5 ইকুয়াল টু এল আমি জানি না, তাহলে এইটা হবে কিন্তু 100 মাইনাস এল। এইটা হবে, তাহলে 2 3 6, তাহলে ওপরে গেল 5, নিচে এলো 3, তাহলে এল বাই 100 মাইনাস এল। ওকে, এবার এটা ক্যালকুলেশন করো। 500 মাইনাস 5L ইকুয়াল টু 3L, তাহলে 8L ইকুয়াল টু 500। তাহলে L ইকুয়াল টু কত হবে? 500/8। এইটা হচ্ছে কিন্তু L, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে 62.5। এটা তো L ড্যাশ, আগে ছিল L, তাহলে এটা কত? L ড্যাশ, ঠিক আছে, সব L ড্যাশ এইগুলো L ড্যাশ 62.5। এবার কি চেয়েছে দেখো, এবার ওরা বলছে কি যে নিস্পন্দ বিন্দু তাহলে কতটা সরে যাবে? ছিল 40, হলো 62.5, তাহলে সরে গেল কতটা? 22.5, এতটা কিন্তু সরে গেল। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম যে 22.5 সেমি। এইটা হবে উত্তর, ঠিক আছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। আমি আবার ভিডিও আপলোড করব নেক্সট। কোশ্চেন নাম্বার 4 বলছে 10.01 অ্যাম্পিয়ার সর্বোচ্চ প্রবাহ মাত্রা মাপার উপযোগী অ্যামমিটারে পরিণত করতে কোনো গ্যালভানোমিটারে কত রোধ যুক্ত করতে হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাদের গ্যালভানোমিটার বা ভোল্টমিটারের থিওরি ক্লিয়ার নেই তারা কিন্তু এই অঙ্ক করতে পারবে না। অবশ্যই ফর্মুলাটাকেও দেখে রাখতে হবে, হ্যাঁ, যে থিওরি ক্লিয়ার থাকতে হবে প্লাস ফর্মুলাটাও মনে রাখতে হবে, তবেই কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। তো চলো দেখা যাক। আর এটা আমরা সবাই জানি না যে গ্যালভানোমিটারকে যখন আমরা অ্যামমিটারে পরিণত করব তখন সমান্তরালে কিন্তু একটা শান্ট যুক্ত করতে হবে। তো দেখো থিওরিটা কি এখানে ইউজ করছি, যে এস ইকুয়াল টু আইজি, এসটা শান্ট মানে যে শান্ট যুক্ত করা হয়েছে, ইন্টু জি বাই আই মাইনাস আইজি, এইটা। ওকে, এবার দেখো কী কী বলা আছে। এবার কি বলা আছে দেখো, আমাকে চেয়েছে যে কত মানের শান্ট যুক্ত করতে হবে, তার মানে এসটাই বের করতে হবে। আইজি কত হবে? 10, টোটাল কারেন্ট 10 হবে, তাই না? এই যে 10.01 অ্যাম্পিয়ার সর্বোচ্চ প্রবাহ মাত্রা, মানে এটা টোটাল কারেন্ট হবে। ওকে, আচ্ছা শোনো, এই অঙ্কটা ভুল আছে, কারণ এখানে কিচ্ছু বলা নেই। দেখো গ্যালভানোমিটারে রোধ বলা নেই, আইজি বলা নেই, এটা ইনকমপ্লিট আছে কোশ্চেনটা। হ্যাঁ, এই কোশ্চেনটা সলভ করা যাবে না, এটা ইনকমপ্লিট আছে। ওকে, এবার নেক্সট কোশ্চেন 5 নাম্বার বলছে একটি ইস্পাত নির্মিত তারের চৌম্বক ভ্রামক এম। খুব ভালো কথা। তাহলে এম ইকুয়াল টু ফর্মুলা কি না কিউ ইন্টু এল। কিউ হচ্ছে মেরু শক্তি, মানে এইটা উত্তর মেরু আর এইটা দক্ষিণ মেরু যদি হয় তাহলে কিউ মেরু শক্তি, আর এল হচ্ছে মাঝের ডিস্টেন্স।
ভালো কথা। এবার একে বেঁকিয়ে দেওয়া হয়েছে, যে অর্ধবৃত্তের শেপ দেওয়া হয়েছে, এইটা হচ্ছে একটা অর্ধবৃত্তের শেপ, খুব ভালো কথা। তাহলে কি হলো, তাহলে যেটা হচ্ছে যে অর্ধবৃত্তের পরিধি পাই আর ইকুয়াল টু কী রে বাবা, এল। তাহলে আর ইকুয়াল টু কি, এল বাই পাই। তাহলে এই যে এর ডিস্টেন্সটা কত, এটা তো 2r ডিস্টেন্স। এখন উত্তর মেরু আর দক্ষিণ মেরু কত ডিস্টেন্সে আছে, 2r ডিস্টেন্সে। তাহলে এক্ষেত্রে আমাকে যদি এম ড্যাশ লিখতে হয়, তাহলে লিখব কিউ ইন্টু 2r, ঠিক কিনা বলো। তাহলে কিউটাকে আমি কিউই রাখবো। আচ্ছা, কিউ তো এখানে রাখা যাবে না, কিউটাকে চেঞ্জ করতে হবে যদিও, তাও ঠিক। আর এলও এখানে বলা নেই, এগুলো সব কিছুকেই চেঞ্জ করতে হবে কিন্তু। তাহলে আমি দেখো এখান থেকে এলটা কিন্তু বের করতেই পারি, এম বাই কিউ, ভালো কথা। আর তাহলে আমি একবার লিখি, হ্যাঁ, কিউ ইন্টু 2 ইন্টু এল বাই পাই, কিউ ইন্টু 2 ইন্টু এলের জায়গায় এম বাই পাই কিউ, কিউ কিউ কেটে গেল। তাহলে উত্তর হয়ে গেল কত না, 2m বাই পাই, 2m বাই পাই। আশা করি ঠিক আছে। আর পাই আর ইকুয়াল টু এল কেন লিখলাম বুঝতে পেরেছ, কারণ আমি এই তারটাকে যখন বেঁকিয়ে এরকম শেপ দিচ্ছি, তাহলে এর পরিধিটা কার সঙ্গে সমান হবে, এলের সঙ্গে নিশ্চয়ই সমান হবে, তাই না। তারপরে নেক্সট বলা হচ্ছে, কোনো মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ভি ইকুয়াল টু ভি আই ক্যাপ, তাৎক্ষণিক তড়িৎ ক্ষেত্র যদি প্লাস ওয়াই অক্ষের দিকে হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কত হবে, কোন দিকে হবে। দেখো তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে সি। কেন বলো তো, দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেদিকে এগিয়ে যায়, মানে এগিয়ে যাচ্ছে আই, মানে এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যাচ্ছে, আর এর ঠিক লম্ব দিকে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র থাকবে। তাহলে যদি চৌম্বক ক্ষেত্র থাকে প্লাস ওয়াই অক্ষ বরাবর, তাহলে বাকি থাকলো কে, প্লাস জেড। তাহলে প্লাস জেড অক্ষ বরাবর কে আছে না, প্লাস জেড অক্ষ বরাবর কিন্তু আছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। কারণ তড়িৎ ক্ষেত্র আছে প্লাস ওয়াই অক্ষ বরাবর, আর তাহলে চৌম্বক ক্ষেত্রকে কোন দিকে থাকতে হবে, প্লাস জেড অক্ষ বরাবর, কারণ ও যেহেতু এগিয়ে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই না। কারণ আমরা জানি এক্স ওয়াই জেড কি পারপেন্ডিকুলার, এরকম করে। ওকে, তো দেখো নেক্সট বলা হচ্ছে, আবেশযুক্ত কোনো এসি বর্তনীতে প্রবাহ মাত্রা বিভব আচ্ছা কি হয়, দেখো আবেশযুক্ত, আবেশ কোনটা, কিরম কোনা কি আমরা বর্তনীতে, এই আবেশাঙ্ককে কী বলি, সাবেশাঙ্ককে বলি এল, তাই না। আর পারস্পরিক আবেশাঙ্ককে আমরা এম দিয়ে লিখি। ওকে, তাহলে উত্তর কি হবে এখানে, যে দেখো প্রবাহ মাত্রা পিছিয়ে থাকে, প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। তাহলে কে পিছিয়ে থাকছে, আই পিছিয়ে থাকছে, এক্ষেত্রে কিন্তু আই পিছিয়ে থাকছে ভি এর থেকে 90 ডিগ্রিতে। আর যদি ক্যাপাসিটেন্স থাকে না, তাহলে আই এগিয়ে থাকে ভি এর থেকে 90 ডিগ্রিতে, মনে রাখতে হবে এইগুলো। নেক্সট কি বলছে, নেক্সট বলা হচ্ছে দেখো, কোনো আবেশ কুণ্ডলীতে 60 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হলে সঞ্চিত চৌম্বক স্থিতিশক্তির পরিমাণ 25 মিলিজুল, এক্ষেত্রে আবেশাঙ্ক কত। খুব ফর্মুলা ইজি এগুলো, যখনই বলবে যে কোনো আবেশ কুণ্ডলীতে সঞ্চিত শক্তির কথা, তখনই আমরা কোন ফর্মুলা ইউজ করব না, ইউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। ইউ তো তোমাকে বলা আছে কত, 25 মিলিজুল, 25 ইন্টু 10⁻³ হাফ, তারপর কি বলা আছে 60 মিলি অ্যাম্পিয়ার কারেন্টও বলা আছে। তাহলে 60 ইন্টু 10⁻³ বের করতে কি হবে, এল ইন্টু এল। তাহলে দেখে নাও 10⁻³ কেটে গেল। আচ্ছা, এল আই স্কোয়ার ছিল না, সরি, এই জায়গাটা তাহলে একটা স্কোয়ার হবে, এইটাই কিন্তু একটা স্কোয়ার হবে। দেখো, আর নিচে যেমন এল ছিল তো এল আছে, তাহলে কি হবে, এটা যদি স্কোয়ার করো এই দিকটা হয়ে যাবে 25 × 2 = 50। তাহলে ডাইরেক্ট আমি লিখছি, দেখো এল ইকুয়াল টু হয়ে যাবে 50 বাই 60 ইন্টু 10⁻⁻6, 60 হবে না, 60 ইন্টু 60, তাহলে কত হবে 3600 হবে। ওকে, এইটা হবে।
এইবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে যে কত হচ্ছে। তোমাদের তো ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া আছে, চাপ কিছুই নেই। আর আমি বলে দিচ্ছি যে কত হচ্ছে, একবার ক্যালকুলেশন করে তোমরাও মিলিয়ে নেবে যে আসছে কি না। দেখো তাহলে এটা হবে 50। দেখো এখানে এই 10 কিউবটা তো তখন কাটবে না, না এটা তো নিচে নামবে এইদিকে, তাহলে এইদিকে কিন্তু এইটা 10⁻³ একটা হবে, তাই তো? না সরি, উপরে যাবে এটা মাল্টিপ্লাই হয়ে 10⁻³ তো এই ক্যালকুলেশনটা করলে দেখবে আসছে 13.89 হেনরি, বুঝলে? তো উত্তর হয়ে যাবে দেখো এখানে এটা, ঠিক আছে? একদম ইজি, একদম ইজি। দেখো এইসব কোয়েশ্চেন কিন্তু ভুল করলে হবে না, এগুলো একদম ইজি, একদম ইজি, ঠিক আছে? কঠিন জিনিস আরও আছে, এইগুলো খুব ইজি। আর এইগুলো কিন্তু সেই পরীক্ষার আগে দেখে যাব, ওই জন্য ফেলে রাখলেও হবে না, এগুলো এখন থেকে করে রাখতে হবে, তাহলে চাপ অনেকটা কম লাগবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এরপরে আমরা কোনটা সলভ করব, এই যে কোয়েশ্চেন 9। আচ্ছা কোয়েশ্চেন 9 কি বলছে? বলছে মডুলেশনের মূল উদ্দেশ্য কী? দেখো মডুলেশনের মূল উদ্দেশ্য হচ্ছে, এরটা হবে অ্যান্সার, দুটি ভিন্ন কম্পাঙ্কে তরঙ্গকে সংযুক্ত করা, ঠিক আছে? দুটো ভিন্ন কম্পাঙ্কে তরঙ্গকে সংযুক্ত করা। এবার পরের প্রশ্ন কি বলছে? একটি তেজস্ক্রিয় আইসোটোপ এক্স এর অর্ধায়ু 20 বছর। তাহলে আমি সঙ্গে সঙ্গে কী লিখে নেবো, যে টি ইকুয়াল টু 20 বছর। খুব ভালো কথা। এটি তেজস্ক্রিয় বিঘটনের মাধ্যমে আর একটি সুস্থিত মৌল ওয়াইয়ে পরিণত হয়। একটি নমুনায় শিলায় x:y হচ্ছে 1:7। বাহ, তার মানে এটা ঘুরিয়ে বলে দিয়েছে, বুঝলে? অনুপাতে উপস্থিত আছে, শিলাটির বয়স কত হবে? আমরা সেই লিখি না যে n/n0 হ্যাঁ ইকুয়াল টু ½ t/t, এটা লেখো তো। তো এখানে তোমরা দেখো এই n/n0টাকে কী লিখবে বলো তো? x:y 1:7, তার মানে মোট কত? 8, আর পড়ে আছে কত? 1 ভাগ, তাহলে 1/8 ইকুয়াল টু, দেখো ওয়াই তো তোমার নমুনা নয়, এক্স তো আমার কাছে ছিল, আমাকে কিন্তু এই এক্সকে ধরেই কিন্তু এই অর্ধায়ু বের করতে হবে, তাই না? ওয়াই তো এখানে পরে পরিণত হয়েছে, তাহলে এক্স এর অর্ধায়ু আমাকে বলে দিয়েছে 20 বছর। তাহলে ওই এক্স যে তেজস্ক্রিয় বিঘটনটা চালাচ্ছে, সে কতদিন ধরে বিঘটনটা চলছে সেইটা বের করতে পারলেই আমি তো বয়স পেয়ে যাব না, ওই শিলাটির বয়স পেয়ে যাব। তাহলে 1/8 ইকুয়াল টু ½ এটা তো বলে দিয়েছে যে t/20, ঠিক কি না বলো? 1/8 মানে কত? 1/2 তার কিউব, 1/2 t/20, তুলনা করে দাও। তাহলে t/20 সমান হচ্ছে গিয়ে 3, তাহলে t সমান কত? 60। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু 60। তাহলে উত্তর এই যে ডিটা, ওকে, ডি। নেক্সট কি বলছে? একটি ধাতব তলের ক্ষেত্রে আলোকতড়িৎ ক্রিয়ার সূচনা কম্পাঙ্ক নিউ0, 2 নিউ0 ও 4 নিউ0 কম্পাঙ্কের আপতিত আলোর জন্য নিবৃত্তি বিভবের মান যথাক্রমে এইটা, তাহলে এন এর মান কত হবে? দেখো একটা কথা বলি, এই ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে যে নিবৃত্তি বিভব এটাকে আমরা কিন্তু EV0 দিয়ে লিখি, তাই না? তাহলে EV0 ইকুয়াল টু কী হয়? গতিশক্তির সঙ্গে সমান হয়, তাহলে সেইটা হয় কিন্তু দেখো এইচ নিউ মাইনাস W0। তাহলে এইচ নিউ এখানে কি বলে দিয়েছে দেখো, 2 নিউ0 আলো প্রথমে ফেলা হয়েছে, তাহলে সেটা কত হবে? তাহলে 2 নিউ0 মানে 2H নিউ0, এই আলো ফেলা হয়েছে, W0 মানে কত? H নিউ0, তাহলে কত হলো? শুধু H নিউ0। পরবর্তীকালে 4 নিউ0 আলো ফেলেছে, তাহলে কত হবে? H ইন্টু 4 নিউ0 মাইনাস আবার H নিউ0, তাহলে কত হলো? যে 3H নিউ0। তাহলে এখানে পরবর্তীকালে এটা কত বলেছে? যে NV0 হয়েছে, কিন্তু আমাদের মতে কত হয়েছে? 3H নিউ0, তাই না? বা 3V0, যা বলবে বলো। তাহলে এটাকে যদি তুমি বলো যে V0, তাহলে তুমি এটাকে কী বলবে? যে 3V0। তাহলে এনের মান কত? এনের মান তাহলে হয়ে যাবে 3, ওকে? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাবো, চলো। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দেখো, এই যে এইটা উপরে দেওয়া বর্তনীতে V1 এর মান 2 ভোল্ট থেকে 6 ভোল্টে বৃদ্ধি করলে মিলি অ্যাম্পিয়ার এককে প্রবাহ মাত্রার মানের কি পরিবর্তন হবে? ডায়োডটি কিন্তু আদর্শ ডায়োড, ওকে? তো চলো কী করতে হবে দেখি অঙ্কটাতে। দেখো এখানে কি বলেছে, যে এই বর্তনীতে এই ডায়োডটা আদর্শ ডায়োড, তাহলে সেখানে আমাকে বুঝে নিতে হবে যে এই ডায়োডের কিন্তু কোনো রোধ নেই, ঠিক আছে? তাহলে ডায়োডের যদি কোনো রোধ নেই, তাহলে এর এক ক্রসে কোনো বিভব প্রভেদও কাজ করবে না, মানে এইটুকুর জন্য কোনো কিন্তু বিভব নষ্ট হবে না, ওকে? বা কোনো বিভব প্রভেদ কিন্তু এর এক ক্রসে কাজ করবে না, এর যেটা আমরা দেখছি এই গোটা সার্কিটে সেইটাই। তো দেখো তাহলে এখানে আমরা কী লিখব? যে ভিআই না, এটা V1 দিয়েছে না, V1
-3 ইকুয়াল টু কিন্তু IR। ঠিক, আরের জায়গায় কত লিখব? 150। আমি আই জানি না কত, তাহলে V1 -3/150। আশা করি কোনো সমস্যা নাই। দেখো, যদি এই সার্কিটে V1 লেস ইকুয়াল টু 3 হয়ে যায়, তাহলে আই কিন্তু 0 হয়ে যাবে। ঠিক, কিন্তু বলেছে কত? 2 থেকে 6 ভোল্ট। তাহলে যখন 2 ভোল্টে ছিল তখন কোনো কারেন্ট এখানে ছিল না, কারণ 3-এর থেকে কম। আর যখন, এবার তুমি বলবে যে কেন স্যার, কেন এটা যাবে না কারেন্ট 3-এর থেকে কম হলে? দেখো বাবা, যখনই এটা 3-এর থেকে কম হবে না, তখন এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? যখনই এটা 3-এর থেকে কম হবে, তাহলে এটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ চলে আসা মানে কারেন্টের দিক পরিবর্তন হয়ে যাওয়া। এই দিকে যখন কারেন্ট যাচ্ছে, এটা ফরওয়ার্ড বায়াস, কিন্তু যদি এই দিকে কারেন্ট ফ্লো করতে লাগে, তাহলে সেটা তো রিভার্স বায়াস। তাহলে তখন কিন্তু এই ডায়োডটা আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট অ্যালাউ করবে না। তাহলে 3-এর সমান হলেও 0, 3 - 3 0, আবার 3-এর থেকে কম হলেও কিন্তু কারেন্ট হয়ে যাবে 0। আর যখনই এটা 6 ভোল্ট হয়ে যাবে, তখন কারেন্ট কত হবে দেখো, তাহলে I2 কত হবে? যে 6 - 3 বাই হয়ে যাবে 150, তাহলে 3/150। তার মানে কত হবে? 3/150। ঠিক, একদম 3/150। 3 × 5 = 15, মানে 1/50, মানে হচ্ছে কি 0.02 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে পরিবর্তন কত হলো কারেন্টের যে মান তার আচ্ছা, এটা কি সব মিলি অ্যাম্পিয়ার নিতে বলেছে? আচ্ছা, সবই মিলি অ্যাম্পিয়ার নিতে বলেছে, ঠিক আছে, পরে দেখা যাচ্ছে। তাহলে চেঞ্জ হচ্ছে কত? যে I2 - I1, তাহলে কত? 0.02 - 0 মানে হচ্ছে গিয়ে 0.02 অ্যাম্পিয়ার। তার মানে 20 মিলি অ্যাম্পিয়ার। কেন বলো তো? 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার করছি, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই। কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে? বলছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট, তার মানে মিউ ইকুয়াল টু 1.5 প্রথমেই লিখে নেবো আমরা। কোনো প্রিজমের কোণ কত হলে 40 ডিগ্রি আপতন কোণে আপতিত কোনো আলোকরশ্মির ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি হবে? এটা ভুল দিয়েছে, বুঝলে? এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, হ্যাঁ, এটা কারেকশান করে নাও। এটা ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম আছে। এটা না ডেল্টা এমটাই বলতে চেয়েছে 40 ডিগ্রি, ঠিক আছে? আর বের করতে হবে এ কত। তাহলে আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। তাহলে সাইন আমি এটাকে রেখে দিলাম, আর ডেল্টা এম বলে দিয়েছে 40/2 বাই সাইন এ বাই 2। খুব ভালো কথা। এবার দেখো কী করতে হবে, এখানে 1.5 তো বলা আছে এখানে। দেখো, এইটা যদি হয় তাহলেও কিন্তু এই ক্যালকুলেশন খুব বড় হয়ে যাবে, বুঝলে? এইটা যেটাতে ভালো রকম কোনো প্রবলেম আছে, যে ডেটাগুলো দিয়েছে না, এইগুলাতেই কোনো প্রবলেম আছে। আর এই ল্যাঙ্গুয়েজটাতেও একদম ইনকমপ্লিট আছে, বোঝা যাচ্ছে না যে এটা আসলে কী হবে। তো বাদ দাও, নেক্সট কোয়েশ্চেনে চলো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলছে। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে দুটি পাতলা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 2 মিটার ও 1 মিটার। ভালো কথা। F1 বলে দিয়েছে, F2 বলে দিয়েছে। F1 কত? F1 বলছে 2 মিটার, আর F2 কত? F2 বলে দিয়েছে 1 মিটার। খুব ভালো কথা, দুটোই বলে দিয়েছে। এইবার বলছে যে লেন্স দুটি পরস্পর থেকে 3 মিটার দূরত্বে রাখা আছে। বেশ, তাহলে এই একটা লেন্স মনে করো, এই একটা লেন্স, হ্যাঁ, আর একটা লেন্স নিয়েছি, আর একটা লেন্স, এই দুটো লেন্স পরপর রাখা আছে। পরস্পর থেকে কত দূরে? পরস্পর থেকে রাখা আছে কিন্তু 3 মিটার দূরে। বেশ ভালো কথা। এবার প্রথম লেন্স থেকে 4 মিটার দূরে একটি বস্তু রাখা আছে। তাহলে এখানে 4 মিটার দূরে একটা বস্তু রাখা আছে, এখান থেকে 4 মিটার দূরে। খুব ভালো কথা। তাহলে বস্তু থেকে লেন্স দুটি দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব কত হবে বস্তু থেকে? কিন্তু তাহলে দেখো, প্রথমে এই লেন্স দ্বারা একটা প্রতিবিম্ব তৈরি হবে, এই যে এই লেন্স দ্বারা, সেই প্রতিবিম্বটাকে এই লেন্স আবার বস্তু হিসাবে গ্রহণ করবে, দিয়ে ফাইনাল প্রতিবিম্ব কিন্তু দেবে। তাহলে আমি প্রথমে দেখব যে এই প্রথম লেন্স দ্বারা প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে। তাহলে 1/v, 1/v কত? 1/v আমাকে বের করতে হবে। 1/u, 1/u বলে দিয়েছে 4 মিটার, তাহলে মাইনাসে মাইনাসে +4 হলো। আর 1/f, এফও বলা আছে, এফ হচ্ছে 2। দেখো ক্লিয়ার? তাহলে 1/v ইজ ইকুয়ালস টু হাফ মাইনাস 1/4, তার মানে হবে যে 4, আর এইদিকে কিন্তু হয়ে যাবে দেখো ওকে 2 - 1 মানে 1/4। তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল 4 সেন্টিমিটার। কিন্তু এদের মাঝের দূরত্ব তো 3 মিটার, সরি 4 মিটার, সেন্টিমিটার বলছি, 4 মিটার। কিন্তু এদের মাঝের যে দূরত্ব সেটা তো 3 মিটার। তাহলে এইটা এই দিকে পেরিয়ে চলে যাবে কিন্তু, তাই না? তাহলে এখন কিন্তু প্রতিবিম্বটা, মানে এই লেন্সের দ্বারা যে প্রতিবিম্বটা গঠিত হলো, সেটা ঠিক এই জায়গা করে থাকবে।
এই জায়গা করে। তাহলে এই জায়গা করে যদি থাকে তাহলে এই জায়গার প্রতিবিম্বটাকে এই আবার বস্তু হিসাবে গ্রহণ করবে। তাহলে সেক্ষেত্রে ইউ কী হবে, ইউ পজিটিভ হয়ে যাবে, ইউ হবে 1, ইউ হবে 1, কারণ এখান থেকে তো এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 4, তাহলে এইটুকু কত 1, ঠিক আছে। বের করতে হবে ভি, তাহলে 1/v মাইনাস 1/u মানে মাইনাস 1/1 ইকুয়াল টু 1/f, এফ মানে F2 কত 1, তাহলে 1/v ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এই -1 এদিকে যাবে +1, তাহলে কত হবে যে 2। তাহলে ভি কত হয়ে যাবে, ভি কিন্তু হয়ে যাবে দেখো হাফ, ভি হয়ে যাচ্ছে কিন্তু হাফ। তাহলে ভি যদি হাফ হয়ে যায় তাহলে এই দিকেই আমরা প্রতিবিম্ব পাবো, তাই না, এই দিকেই প্রতিবিম্ব পাবো, কিন্তু কোথায় পাবো না এই লেন্স থেকে হাফ মিটার দূরে, মানে ঠিক এইরকম পজিশনে হাফ মিটার দূরে কিন্তু আমরা পাবো। তাহলে এখন বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, ভালো করে হিসাব করো, 4, 5, 6, 7 আর এইটুকু হচ্ছে 0.5, তার মানে 7.5, ঠিক আছে, 7.5 এইটা হয়ে যাবে উত্তর। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।